নমস্কার, উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 10 নভেম্বর 2025 সোমবার। আর আজকের বাজারটা বেশ ইন্টারেস্টিং ছিল, তাই না? হ্যাঁ, বেশ একটু অন্যরকম তো বটেই। দেখুন, নিফটি 50 আর সেন্সেক্স দেখে তো মনে হতে পারে দিনটা বেশ ভালোই গেল। 3 দিনের পতনের পর অবশেষে সবুজ ঘরে বন্ধ হলো। হ্যাঁ, ওটা দেখে একটা স্বস্তি এসেছে অনেকের মনে। কিন্তু এখানেই একটা খটকা, তাই না? অনেক লগ্নিকারীর পোর্টফোলিও কিন্তু আমরা যা শুনছি লাভের মুখ দেখেনি, বরং বেশ খানিকটা লাল রঙেই ছিল। একদম, এটাই আজকের বাজারের মূল আলোচনার বিষয়। তাহলে প্রশ্ন হলো, সূচক বাড়লেও পোর্টফোলিও কেন লাভের পথে হাঁটল না? এই আপাত বৈপরীত্যের কারণ কি? আজকের উই লার্ন ইনভেস্টিং এর এই পর্বে আমরা বাজারের এই জটিল গতি প্রকৃতি নিয়েই বিস্তারিত আলোচনা করব। বোঝার চেষ্টা করব পর্দার পেছনের আসল গল্পটা কি। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই দেখে নেওয়া যাক দিনের শেষে মূল সূচকগুলো ঠিক কোথায় দাঁড়ালো। 3 দিনের টানা পতনের পর এই বৃদ্ধি কিছুটা হলেও তো স্বস্তি দিয়েছে। কিছুটা স্বস্তি তো বটেই। দেখুন, নিফটি 50 দিনের শেষে বন্ধ হয়েছে 25,574.35 অঙ্কে। এটা আগের দিনের চেয়ে 82.05 পয়েন্টস বা 0.32% বেশি। আচ্ছা। আর বিএসই সেন্সেক্স শেষ করেছে 83,535.35 অঙ্কে। এখানে বৃদ্ধিটা একটু বেশি, 319.07 পয়েন্টস বা 0.38%। দেখে তো মনে হচ্ছে বাজার বেশ ঘুরে দাঁড়িয়েছে। হ্যাঁ, হেডলাইন দেখে তো সেটাই মনে হবে। কিন্তু এই ঘুরে দাঁড়ানোটা কি টেকসই? এটা কি বাজারের সার্বিক শক্তিকে প্রতিফলিত করছে? ঠিক এখানেই প্রশ্নটা। নাকি এটা শুধুই কয়েকটা বড় কোম্পানির শেয়ারের জোরে সূচক উপরে উঠেছে আর বাকি বাজার ব্রডার মার্কেট সেটা দুর্বলই রয়ে গেছে? এই প্রশ্নটাই কিন্তু আজ অনেকের মনে ঘুরছে। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। এটাই আজকের বাজারের মূল বৈশিষ্ট্য। এই বৃদ্ধিটা বলতে গেলে কিছুটা ডিসেপটিভ, ভ্রান্তিকর। ডিসেপটিভ বলছেন? হ্যাঁ, কারণ এটা কোনো ব্রড বেসড রিকভারি নয়। অর্থাৎ বাজারের বেশিরভাগ শেয়ার কিন্তু আজ ভালো ফল করেনি। বরং হাতে গোনা কিছু হেভিওয়েট স্টকের কাঁধে ভর করে সূচকগুলো সবুজ ঘরে বন্ধ হতে পেরেছে। যেমন ধরুন নিফটি ব্যাংক, দেখুন বেড়েছে খুবই সামান্য, মাত্র 0.10%। খুবই কম। হ্যাঁ, আর ব্রডার মার্কেটের দিকে তাকালে ছবিটা আরো পরিষ্কার হয়ে যায়। বিএসই মিড ক্যাপ ইন্ডেক্স যদিও বেড়েছে প্রায় 0.62%, কিন্তু বিএসই স্মল ক্যাপ ইন্ডেক্স দেখুন উল্টে পড়েছে 0.28% নিচে। তার ছোট আর মাঝারি মাপের কোম্পানিগুলোর শেয়ারে আজ বেশ চাপ ছিল। একদম ভালো রকম চাপ ছিল। এটাই কি তাহলে কারণ যে সূচক বাড়লেও অনেক সাধারণ লগ্নিকারীর পোর্টফোলিও আমাদের মতো রিটেল ইনভেস্টরদের পোর্টফোলিও লাভের মুখ দেখেনি? প্রিসাইজলি। মার্কেট ব্রেথ বা বাজারের পরিধি দেখলেই বিষয়টা একদম স্পষ্ট হয়ে যায়। মার্কেট ব্রেথটা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, মার্কেট ব্রেথ হলো কটা শেয়ারের দাম বাড়লো আর কটার কমলো সেটার একটা হিসেব আর কি। আচ্ছা। তো বিএসইতে আজ দেখুন মাত্র 1962টা শেয়ারের দাম বেড়েছে, যেখানে 2372টা শেয়ারের দাম পড়েছে। প্রায় 190টা শেয়ার অবশ্য অপরিবর্তিত ছিল। তার পড়ার সংখ্যাটা বেশ বেশি। হ্যাঁ, অ্যাডভান্স ডিক্লাইন রেশিও যদি দেখেন সেটা 0.79, নেগেটিভ। এটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে বাজারের গভীরে বেশিরভাগ স্টকেই বিক্রির চাপ বেশি ছিল। বোঝা গেল। তাই রিটেল লগ্নিকারীদের পোর্টফোলিও যেখানে প্রায়শই স্মল এবং মিড ক্যাপ স্টকের উপস্থিতি বেশি থাকে, সেটা আজ লাল থাকাটা খুবই স্বাভাবিক, যদিও হেডলাইন ইন্ডেক্স বা প্রধান সূচকগুলো সবুজ দেখাচ্ছে। দিনের বেলা তো আরো উপরে উঠেছিল মনে হয়। হ্যাঁ, ইন্ট্রাডেতে নিফটি 25,653.45 আর সেন্সেক্স 83,754.49 পর্যন্ত চলেও গিয়েছিল। কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন আছে, বাধা দেওয়ার জায়গা আর কি। কোথায় সেটা? মোটামুটি 25,650 থেকে 25,700-র মধ্যে। সেখানে প্রফিট বুকিংয়ের চাপ আসে আর সূচক কিছুটা নেমে আসে দিনের শেষে। আচ্ছা। তাহলে এই যে সিলেক্ট হেভিওয়েট স্টকগুলো আজ বাজারকে টেনে তুলল, এর পেছনের মূল চালিকা শক্তিগুলো কি ছিল? কেন এই নির্দিষ্ট শেয়ারগুলোই বাড়ল? উই লার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য একটু যদি বলেন। দেখুন, আজকের এই সিলেক্টিভ র্যালির পিছনে মূলত 3টে প্রধান কারণ কাজ করেছে বলে আমার মনে হয়। আচ্ছা। প্রথম কারণ, এটা একটা আন্তর্জাতিক স্তরের বড় খবর, ইউএস গভর্নমেন্ট শাটডাউন। হ্যাঁ, ওটা তো অনেক দিন ধরে চলছিল। ঠিক।
প্রায় 40 দিনেরও বেশি সময় ধরে চলছিল, সেটা শেষ হওয়ার একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। ও, এটা তো বড় খবর। খুবই বড় খবর। এটা বিশ্ব বাজারের জন্য একটা বড় রিস্ক অন সিগন্যাল হিসেবে কাজ করেছে। রিস্ক অন মানে হলো লগ্নিকারীরা আবার কিছুটা ঝুঁকি নিতে সাহস পাচ্ছেন, কারণ পলিসি আনসার্টেনিটি বা নীতি সংক্রান্ত অনিশ্চয়তা কমছে। এর সরাসরি ইতিবাচক প্রভাব পড়েছে ভারতের আইটি সেক্টরের ওপর, কারণ ওদের ব্যবসা ইউএস নির্ভর। একদম। আমাদের বিশ্বের আইটি কোম্পানিগুলোর ব্যবসার একটা বড় অংশই তো ইউএস থেকে আসে, তাই এই খবরটা আইটি স্টকের জন্য খুব পজিটিভ ছিল। শুধু ভারত নয়, এশিয়ার অন্যান্য বাজারও তো মনে হয় ভালো করেছে এই খবরে। হ্যাঁ, অন্যান্য এশিয়ান মার্কেটসও এই খবরে বেশ ইতিবাচক সাড়া দিয়েছে। যেমন ধরুন, সাউথ কোরিয়ার কোসপি প্রায় 3% বেড়েছে, জাপানের নিকেই 225 প্রায় 1.33%। তো এই গ্লোবাল সেন্টিমেন্ট বুস্ট ভারতীয় বাজারেও সাহায্য করেছে, বিশেষ করে লার্জ ক্যাপে। বোঝা গেল। দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণ এটাও বেশ গুরুত্বপূর্ণ। একটা অত্যন্ত প্রভাবশালী গ্লোবাল ব্রোকারেজ ফার্ম গোল্ডম্যান স্যাক্স। হ্যাঁ, ওদের নাম তো সবাই জানে। তারা ভারতীয় শেয়ার বাজার সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি বদলেছে। তারা ভারতের বাজারকে ওভারওয়েটে আপগ্রেড করেছে। আগে কি ছিল? আগে তাদের রেটিং ছিল নিউট্রাল। ওভারওয়েট মানে কি? মানে ওরা বেশি করে কিনতে বলছে? ওভারওয়েট মানে হলো তারা মনে করছে ভারতীয় বাজার অন্যান্য বাজারের তুলনায় ভালো ফল করতে পারে এবং তাদের পোর্টফোলিওতে ভারতীয় শেয়ারের ভাগ বাড়ানো উচিত। এটা একটা বুলি স্ট্যান্স আর কি। আচ্ছা। শুধু তাই নয়, তারা ডিসেম্বর 2026-এর জন্য নিফটি 50 টার্গেট দিয়েছে 29,000। বাহ, এটা তো বেশ অপটিমিস্টিক টার্গেট। হ্যাঁ, এটা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইসদের মধ্যে সেন্টিমেন্টকে দারুণভাবে বুস্ট করেছে। এফআইআইসরা কি এই রেকমেন্ডেশনগুলো ফলো করে? হ্যাঁ, প্রায়শই করে, কারণ এই সংস্থাগুলোর গবেষণা অনেক গভীর হয় এবং তাদের কথার একটা ওজন থাকে। তাই এফআইআইস মানে বিদেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরা এই ধরনের গ্লোবাল রেকমেন্ডেশন অনুসরণ করে লার্জ ক্যাপ স্টকগুলিতে বিনিয়োগ বাড়ায়। গোল্ডম্যান স্যাক্স কতদিন পর এটা বদলার? ওরা প্রায় 13 মাস পর তাদের স্ট্যান্ডস বদলালো। আগে তারা অক্টোবর 2024 থেকে নিউট্রাল ছিল। কারণ কিছু বলেছে তারা? হ্যাঁ, বলেছে। তাদের এই পরিবর্তনের কারণ হিসেবে তারা ভারতের স্ট্রেংথেনিং আর্নিংস মোমেন্টাম মানে কোম্পানিগুলোর আয় বাড়ছে, আর পলিসি টেইলউইন্ড সাপোর্টিং গ্রোথ মানে সরকারি নীতিগুলো বৃদ্ধিতে সাহায্য করছে, এইগুলোর কথা বলেছে। ইন্টারেস্টিং। আর 3 নম্বর কারণ? তৃতীয় কারণ এটা হলো এফআইএসদের কেনাবেচার ধরনে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। কি পরিবর্তন? দেখুন, টানা 6 দিন ধরে এফআইএস কিন্তু ভারতীয় বাজার থেকে টাকা তুলে নিচ্ছিল, নেট সেলার ছিল। হ্যাঁ, সেটা তো একটা চিন্তার কারণ ছিল। ঠিক, কিন্তু শুক্রবার মানে 7 নভেম্বর এফআইআইস নেট বায়ার হয়েছে। ওহ, এটা তো ভালো খবর। খুবই ভালো খবর। প্রভিশনাল ডেটা অনুযায়ী তারা ক্যাশ মার্কেটে 4,581.36 কোটি টাকার শেয়ার কিনেছে। বাহ, বেশ বড় অঙ্ক। হ্যাঁ, এটা একটা বড় সড়ো টার্নঅ্যারাউন্ড। শুধু এফআইএস নয়, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইস মানে আমাদের দেশীয় প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরা, যেমন মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তারাও কিনেছে। তারাও বাজারে শক্তি জুগিয়েছে। তারাও শুক্রবার নেট বায়ার ছিল এবং তাদের কেনার পরিমাণ ছিল আরও বেশি, প্রায় 6,674.77 ক্রোড়। দারুণ। এই বিপুল পরিমাণ লিকুইডিটি ইনফ্লাক্স বিশেষ করে এফআইআইসদের কেনায় ফেরা বাজারকে এবং নির্দিষ্ট করে বললে নিফটি 50-র হেভিওয়েট শেয়ারগুলোকে উপরে ঠেলে দিয়েছে। এই 3টি কারণই দেখুন মূলত টপ ডাউন প্রকৃতির, মানে বড় কারণ যা উপর থেকে বাজারকে প্রভাবিত করেছে। এটাই ব্যাখ্যা করে কেন র্যালিটা মূলত লার্জ ক্যাপ কেন্দ্রিক ছিল এবং ব্রডার মার্কেট ততটা সাড়া দেয়নি আর কি। এই কারণগুলো সত্যিই ব্যাখ্যা করছে কেন আজ লার্জ ক্যাপ আর ব্রডার মার্কেটের মধ্যে এত তফাৎ দেখা গেল। খুব পরিষ্কার হলো ব্যাপারটা। এবার একটু সেক্টরাল পারফরমেন্সের দিকে নজর দেওয়া যাক, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। কোথায় টাকা ঢুকলো আর কোথা থেকেই বা বেরোলো? আজকের বাজারে কি কোনো স্পষ্ট সেক্টরাল রোটেশন মানে এক সেক্টর থেকে অন্য সেক্টরে টাকার প্রবাহ সেটা দেখা গেছে? হ্যাঁ, আজ একটা বেশ স্পষ্ট সেক্টরাল রোটেশন লক্ষ্য করা গেছে। কি রকম? টাকা মূলত গ্লোবাল ফেসিং সেক্টরস মানে যে সেক্টরগুলো বিশ্ব বাজারের ওপর বেশি নির্ভরশীল সেগুলোর দিকে ঝুঁকেছে। যেমন আইটি, ফার্মা, এইগুলো। একদম। আর ডোমেস্টিক ফোকাস সেক্টর যেগুলো মূলত দেশের অভ্যন্তরীণ অর্থনীতির উপর নির্ভরশীল সেগুলো থেকে টাকা কিছুটা সরে এসেছে। আচ্ছা, তাহলে লিডার্স কারা ছিল আজ?
লিডার্স বা অগ্রণী সেক্টরগুলো ছিল 1 নম্বরে অবশ্যই নিফটি আইটি, আজকের বাজারের আনডিসপিউটেড লিডার, প্রায় 1.62% বেড়েছে। এটা তো ওই ইউএস শাটডাউন খবরের জন্য, তাই তো? একদম সরাসরি তার প্রভাব। হেভিওয়েট স্টক যেমন ইনফোসিস প্রায় 2-3.5%-এর বেশি বেড়েছে। বাহ। HCL টেকনোলজিজ বেড়েছে 1.82% আর TCS বেড়েছে 1.11%। মার্কিন অর্থনীতির উন্নতি মানে এদের ব্যবসার উন্নতি, এই আশাতেই শেয়ারগুলোর দাম বেড়েছে। ঠিক। তারপর দ্বিতীয় স্থানে ছিল নিফটি ফার্মা, 0.95% বৃদ্ধি পেয়েছে। এটাও কি ইউএস এর সাথে যুক্ত? হ্যাঁ, এই সেক্টরটিও মার্কিন বাজারের উপর বেশ খানিকটা নির্ভরশীল, বিশেষ করে জেনেরিক ওষুধের রপ্তানির জন্য। তাই আইটি সেক্টরের সাথে সাথে একটা সিম্পাথি র্যালি দেখিয়েছে আর কি। আচ্ছা। আর 3 নম্বরে ছিল নিফটি মেটাল, 0.55% বেড়েছে। এটাও গ্লোবাল রিস্ক অ্যাপেটাইট বাড়ার একটা ইঙ্গিত, মানে বিশ্বজুড়ে ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়ছে। কারণ ধাতুর দাম তো গ্লোবাল গ্রোথের সাথে যুক্ত। ঠিক, বিশ্ব অর্থনীতির বৃদ্ধি সংক্রান্ত ধারণার সাথে জড়িত। এখানে কিছু স্টক স্পেসিফিক খবরও ছিল, যেমন নালকো প্রায় 10% বেড়েছে, আর জিন্দাল স্টেনলেস জানিয়েছে তাদের Q2 লাভ 32% বেড়েছে। ওহ, দারুণ। তাহলে পিছিয়ে কারা ছিল, মানে ল্যাগার্স বা পিছিয়ে থাকা সেক্টরগুলো ছিল, সবথেকে বেশি পড়েছে নিফটি মিডিয়া। টপ ল্যাগার্ড ছিল আজ 1.04% পড়েছে। এর কারণ কি? এটা একটা পুরোপুরি ডোমেস্টিক ফোকাস সেক্টর, তাই গ্লোবাল নিউজ থেকে কোনো সুবিধা তো পায়নি, বরং রোটেশনের শিকার হয়েছে। মানে টাকা এখান থেকে বেরিয়ে আইটিতে ঢুকেছে মনে হচ্ছে সেটাই। ফান্ড ম্যানেজাররা এখান থেকে টাকা বের করে আইটির মতো গ্লোবাল ফেসিং সেক্টরে বিনিয়োগ করেছেন। আচ্ছা, তারপর নিফটি রিয়ালিটি 0.24% পড়েছে, এবং এটা কিন্তু টানা চতুর্থ দিনের পতন। চতুর্থ দিন? কারণ কি মনে হচ্ছে? প্রফিট বুকিং? হ্যাঁ, মনে হচ্ছে এই সেক্টরটি বাই দ্য রুমার সেল দ্য নিউজ পরিস্থিতির শিকার। Q2 রেজাল্টসের আগে ভালো প্রি সেলস ফিগার্স দেখে যে উচ্চাশা তৈরি হয়েছিল, রেজাল্ট হয়তো ততটা ভালো আসেনি। সম্ভবত সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি, তাই প্রফিট বুকিং চলছে। সোভা এবং রেইমন্ডের মতো স্টকে আজ বেশ চাপ দেখা গেছে। আর কোনো সেক্টর? আরেকটা হলো নিফটি এফএমসিজি, 0.19% পড়েছে। অন্যান্য ডোমেস্টিক সেক্টরের মতোই এটিও আজ আন্ডারপারফর্ম করেছে, কারণ লগ্নিকারীদের ফোকাস ছিল গ্লোবাল স্টোরির উপর। বোঝা গেল, সেক্টরাল রোটেশনের ছবিটা বেশ পরিষ্কার হলো। আচ্ছা, আজ তো কিছু গুরুত্বপূর্ণ Q2 রেজাল্টস বা ত্রৈমাসিক ফলাফলও ঘোষিত হয়েছে, তাই না? হ্যাঁ, বেশ কয়েকটা ছিল। শুধু হেডলাইন নাম্বার বা শিরোনামে লাভ লোকসান দেখলে চলে না, এ কথাটা আমরা উইলার্ন ইনভেস্টিংয়ে প্রায়ই বলি। আজকের বাজার কি সেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে? একদম ঠিক বলেছেন, এবং আমার মনে হয় বাজার আজ বেশ পরিণত মনস্কতার পরিচয় দিয়েছে। তাই? হ্যাঁ, শুধু হেডলাইন প্রফিট বা লস না দেখে আন্ডারলাইং অপারেশনাল পারফরমেন্স বা ব্যবসার আসল কাজকর্ম কেমন চলছে সেদিকে কিন্তু ভালোই নজর দিয়েছে। কয়েকটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। হ্যাঁ, বলুন। বাজাজ ফাইন্যান্সের রেজাল্ট দেখুন, শেয়ার বেড়েছে প্রায় 2%। আচ্ছা। এদের কনসোলিডেটেড নেট প্রফিট বা PAT কর পরবর্তী লাভ 22% বেড়ে 4,875 কোটি হয়েছে। এটা তো ভালোই। হ্যাঁ, কিন্তু এটা বাজারের বা স্ট্রিট এস্টিমেট যা ছিল, মানে 4,969 কোটি রুপি, তার থেকে কিছুটা কম। ও, এস্টিমেট মিস করেছে? হ্যাঁ, তাহলেও শেয়ার বাড়ল। হ্যাঁ, এখানেই মজাটা। সাধারণত এস্টিমেট মিস করলে শেয়ারের দাম পড়ে, কিন্তু এক্ষেত্রে শেয়ার প্রায় 2% বেড়েছে। কেন? কারণ বাজার অপারেশনাল মেট্রিক্স বা ব্যবসার মূল সূচকগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। দেখুন, নিউ লোনস বুকড, মানে নতুন ঋণ বিতরণ, সেটা 26% বেড়েছে YOY, হয়েছে 12.17 মিলিয়ন। বাহ। অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট বা AUM, পরিচালনাধীন মোট সম্পত্তি 24% বেড়ে প্রায় 4,62,261 ক্রোড় হয়েছে। বিশাল অঙ্ক। আর শুধু এই কোয়ার্টারেই 4.13 মিলিয়ন নতুন কাস্টমার বা গ্রাহক যোগ হয়েছে। দারুণ পারফরম্যান্স তো। এটাই হলো বলতে পারেন বাজাজ লেসেন। কোম্পানির মূল ব্যবসা যদি দুরন্ত গতিতে এগোতে থাকে, গ্রাহক সংখ্যা বাড়ে, ঋণের পরিমাণ বাড়ে, তাহলে ছোটখাটো প্রফিট মিস বাজার অগ্রাহ্য করতে পারে। বরং প্রফিট মিস করা সত্ত্বেও শেয়ারের দাম বাড়াটা কোম্পানির ব্যবসায়িক শক্তির প্রতি বাজারের আস্থারই প্রতিফলন। এটা একটা বুলিশ সাইন কিন্তু। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আরেকটা উদাহরণ দিন। ট্রেন্ট লিমিটেড দেখুন, টাটা গ্রুপের রিটেল কোম্পানি। আজকে টপ নিফটি 50 লুজার ছিল, প্রায় 7.4% পড়েছে শেয়ারটা। 7.4%? এদের রেজাল্ট কি খুব খারাপ হয়েছে? না, মজাটা এখানেই।
এদের কনসলিডেটেড নেট প্রফিট কিন্তু বেশ 11% বেড়েছে। তাহলে পড়ল কেন তাও এতখানি? কারণ কোম্পানি জানিয়েছে যে এই কোয়ার্টারে তাদের রেভিনিউ গ্রোথ বা রাজস্ব বৃদ্ধি ছিল 2021 সালের পর থেকে সবচেয়ে ধীরগতির, মানে স্লোয়েস্ট কোয়ার্টারলি রেভিনিউ গ্রোথ সিন্স 2021। ও, রেভিনিউ গ্রোথ কমে গেছে। হ্যাঁ, আর ট্রেন্ড হলো একটা হাই পিই গ্রোথ স্টক। হাই পিই মানে এর শেয়ারের দাম তার আয়ের তুলনায় অনেক বেশি থাকে, কারণ বাজার আশা করে এর আয় খুব দ্রুত বাড়বে। এই ধরনের স্টকের জন্য রেভিনিউ গ্রোথ বা রাজস্ব বৃদ্ধির গতি কমে যাওয়াটা একটা বিরাট রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত। বাজার তাই শেয়ারটিকে রুথলেসলি ডিলেট করেছে, মানে এর ভ্যালুয়েশন কমিয়েছে। বোঝা গেল। এটাই হলো ট্রেন্ড লেসন। হাই ভ্যালুয়েশন বা চড়া দামের স্টকের জন্য গ্রোথ মোমেন্টাম বা বৃদ্ধির গতি বজায় রাখাটা সবচেয়ে জরুরি। একটু হোঁচট খেলেই ভ্যালুয়েশন প্রিমিয়াম বা অতিরিক্ত দাম উবে যেতে পারে। 7.4% পতন সেটাই প্রমাণ করল। দারুণ উদাহরণ। বাজাজ আর ট্রেন্ড দুটো একেবারে বিপরীত কেস। হ্যাঁ, আরেকটা সহজ উদাহরণ হলো নাইকা, এফএসএন ই কমার্স। এদের শেয়ার প্রায় 6% বেড়েছে। এদের রেজাল্ট ভালো। হ্যাঁ, এদের Q2 কনসলিডেটেড নেট প্রফিট 3 গুণেরও বেশি হয়ে RS 34.4 কোটি হয়েছে। এখানে কোনো জটিলতা নেই, এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড পজিটিভ রেজাল্ট। বিশেষ করে মেকআপ এবং স্কিন কেয়ার সেগমেন্টে জোরালো চাহিদার কারণে এই ভালো ফল হয়েছে। তাই বাজার রিওয়ার্ড করেছে, শেয়ার 5.75% থেকে 6% বেড়েছে। এই উদাহরণগুলো সত্যিই দেখাচ্ছে যে বাজার এখন শুধু হেডলাইন নাম্বারসের বাইরে গিয়ে কোম্পানির পারফরম্যান্স বিচার করতে শিখছে। অপারেশনাল মেট্রিক্স আর গ্রোথ ট্র্যাজেক্টরির গুরুত্ব বাড়ছে। আচ্ছা, এই বড় খবরগুলো ছাড়াও কি আজ বাজারে অন্য কোনো উল্লেখযোগ্য ঘটনা ছিল, ছোটখাটো কিছু? হ্যাঁ, আরও কয়েকটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা ছিল যেগুলোর দিকে নজর রাখা যেতে পারে। যেমন একটা হলো লেন্সকার্ট লিস্টিং। আইওয়্যার রিটেলার লেন্সকার্ট সলিউশনের শেয়ার আজ বাজারে লিস্ট হয়েছে। হ্যাঁ, এটার আইপিও নিয়ে বেশ চর্চা ছিল। কেমন হলো লিস্টিং? খুব একটা ভালো নয়। এর ইস্যু প্রাইস ছিল 402 টাকা, কিন্তু লিস্টিং হয় 390 টাকায়, মানে প্রায় 2.99% ডিসকাউন্টে। ও, ডিসকাউন্ট লিস্টিং। হ্যাঁ, দিনের মধ্যে শেয়ারটা 355.70 টাকা পর্যন্ত নেমেও গিয়েছিল, যদিও দিনের শেষে ক্লোজিং হয় 403.3 টাকায়। ইস্যু প্রাইসের থেকে সামান্য উপরে, 0.32% প্রিমিয়াম। মানে খুব একটা লাভ দেয়নি যারা আইপিওতে পেয়েছিল। একদমই না, দিনের শেষে সামান্য একটু লাভ। এই চপি ডেবিউ বা অস্থির শুরু এবং ডিসকাউন্ট লিস্টিং ইঙ্গিত দেয় যে লগ্নিকারীরা আইপিও ভ্যালুয়েশন বা আইপিওর দাম নিয়ে বেশ সতর্ক, বিশেষ করে নিউ এজ বা তথাকথিত নতুন যুগের কোম্পানিগুলোর ক্ষেত্রে, যাদের লাভের ট্র্যাক রেকর্ড এখনো হয়তো ততটা পোক্ত নয়। এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আর কিছু? আর একটা খবর হলো সেবি কশন অন ডিজিটাল গোল্ড। শনিবার সেবি, মানে আমাদের শেয়ার বাজারের নিয়ামক সংস্থা, হ্যাঁ, তারা ডিজিটাল গোল্ডের লেনদেন নিয়ে একটা সতর্কতা জারি করেছে। ডিজিটাল গোল্ড? এটা তো অনেকে কেনে না আজকাল। সমস্যাটা কোথায়? দেখুন, এটা একটা রেগুলেটরি গ্রে এরিয়া বা আইনি ধোঁয়াশার জায়গা ছিল। 2021 সালে সেবি তার নিয়ন্ত্রিত সংস্থা যেমন স্টক ব্রোকারদের ডিজিটাল গোল্ড বিক্রি করতে বারণ করেছিল, কিন্তু বিভিন্ন আনরেগুলেটেড ই কমার্স বা পেমেন্ট প্ল্যাটফর্মগুলোতে এর বিক্রি রমরমিয়ে চলছিল। ও, তাই নাকি? হ্যাঁ, এই নতুন কশন নোট বা সতর্ক বার্তা ইঙ্গিত দিচ্ছে যে এই আনরেগুলেটেড প্ল্যাটফর্মগুলোর ওপর হয়তো নজরদারি বা ক্র্যাকডাউন আসন্ন হতে পারে। তাই যারা এই প্ল্যাটফর্মগুলোতে ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করেছেন তাদের একটু সতর্ক থাকা দরকার। এটা তো জানা দরকার ছিল। আর কিছু কমোডিটি বা বন্ড মার্কেটে কিছু? হ্যাঁ, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম আজ কিছুটা বেড়ে ব্যারেল প্রতি $64 কাছাকাছি ট্রেড করছিল। এটাও কি ইউএস খবরের জন্য? হ্যাঁ, মনে হচ্ছে ইউএস শাটডাউন শেষ হওয়ার খবরের সাথে যুক্ত, যা মার্কিন অর্থনীতির প্রতি আস্থা বাড়িয়েছে এবং তেলের চাহিদা বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে। তবে মনে রাখতে হবে, গত বছরের এই সময়ের তুলনায় ব্রেন্ট ক্রুড এখনও প্রায় 11% নিচে আছে। আচ্ছা, আর ভারতের বন্ড মার্কেট? ভারতের সরকারি বন্ডের ইয়েল্ড বা সুদের হার মোটামুটি স্থিতিশীল ছিল। যদিও ইউএস ট্রেজারি ইল্ডস বাড়ার একটা চাপ ছিল, কিন্তু আরবিআই বাজারে হস্তক্ষেপ করে ইল্ড নিয়ন্ত্রণে রাখবে এই আশায় পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল আর কি। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলো আজকের আলোচনায়। তাহলে
আজকের এই পুরো আলোচনা থেকে লগ্নিকারীদের জন্য মূল টেকওয়ে বা শিক্ষণীয় বিষয় কি হতে পারে? যদি আজকের বাজার থেকে 3টি প্রধান সংকেত বা সিগন্যাল বেছে নিতে বলা হয় উই লার্ন ইনভেস্টিংয়ের দর্শকদের জন্য, তাহলে সেগুলো কি হবে? অবশ্যই আজকের বাজার থেকে আমার মনে হয় 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিগন্যাল পাওয়া যাচ্ছে যা লগ্নিকারীদের মনে রাখা উচিত। বলুন। সিগন্যাল 1, দ্য হলো র্যালি বা ফাঁপা উত্থান, মানে নিফটি বা সেন্সেক্সের সবুজ বন্ধ দেখে বিভ্রান্ত হলে চলবে না। নেগেটিভ মার্কেট ব্রেথ, মানে বেশিরভাগ শেয়ারের পতন আর স্মল ক্যাপ ইন্ডেক্সের পতন, এগুলো পরিষ্কার প্রমাণ করে যে এটা একটা ন্যারো বা সংকীর্ণ র্যালি ছিল, শুধু কয়েকটি লার্জ ক্যাপ শেয়ারের জোরে হয়েছে। এটাকে কি ফ্লাইট টু কোয়ালিটি বলা যায়? হ্যাঁ, কিছুটা তাই। নিরাপদ আশ্রয়ের দিকে দৌড় বলা যেতে পারে, কিন্তু এটা ব্রড বেসড রিকভারি বা বাজারের সার্বিক উত্থান মোটেও নয়। তাই নিজের পোর্টফোলিও দেখে হতাশ হওয়ার কিছু নেই যদি সেটা আজ লাল থাকে। এটা বাজারের ভেতরের চিত্রটা তুলে ধরে। ঠিক। দ্বিতীয় সিগন্যাল। সিগন্যাল 2, দ্য গ্লোবাল রোটেশন বা আন্তর্জাতিক অভিমুখী প্রভাব। টাকার প্রবাহে একটা স্পষ্ট পরিবর্তন দেখা গেছে। মানে ডোমেস্টিক থেকে গ্লোবাল। একদম। টাকার ডোমেস্টিক ফোকাস সেক্টরস যেমন মিডিয়া বা রিয়েলিটি থেকে বেরিয়ে গ্লোবাল ফেসিং সেক্টরস যেমন আইটি এবং ফার্মার দিকে গেছে। এর মূল চালিকা শক্তি ছিল ইউএসের খবর আর এফআইআই ফ্লোয়ের প্রত্যাবর্তন। মানে বাজার এখন গ্লোবাল সংকেতের উপর বেশি নজর দিচ্ছে। ইন্টারেস্টিং। আর 3 নম্বর সিগন্যাল? সিগন্যাল 3, দ্য ইন্টেলিজেন্ট আর্নিংস রিঅ্যাকশন বা বুদ্ধিদীপ্ত ফলাফল প্রতিক্রিয়া, যেটা নিয়ে আমরা বাজাজ আর ট্রেন্টের উদাহরণে কথা বললাম। ঠিক তাই। বাজার এখন অনেক বেশি পরিণত এবং বিচক্ষণ হয়ে উঠছে। এটা শুধু হেডলাইন প্রফিট বা লস দেখছে না, অপারেশনাল পারফরম্যান্স বা ব্যবসার মূল কর্মক্ষমতা, মানে দ্য বাজাজ লেসন, AUM, কাস্টমার গ্রোথ, এগুলো দেখছে। এবং গ্রোথ মোমেন্টাম বা বৃদ্ধির গতি, মানে দ্য ট্রেন্ড লেসন, রেভিনিউ গ্রোথের গতি দেখছে। এগুলো অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। প্রফিট মিস করেও বাজাজ ফিন্যান্সের শেয়ারের দাম বাড়া, আবার প্রফিট বাড়ার সত্ত্বেও ট্রেন্টের শেয়ারের দাম পড়া, এই দুটো ঘটনাই বাজারের এই ম্যাচুরিটি বা পরিণত মনস্কতার প্রমাণ। এই 3টে সিগন্যাল সত্যি খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। এরকম একটা পরিস্থিতিতে যেখানে সূচক এক কথা বলছে আর বাজারের ভেতরের চিত্রটা অন্যরকম, একজন সাধারণ লগ্নিকারীর, মানে যারা উই লার্ন ইনভেস্টিং ফলো করেন, তাদের কি কি বিষয়ে মাথায় রাখা উচিত? কিছু প্র্যাকটিক্যাল পরামর্শ যদি দেন। অবশ্যই। এই পরিস্থিতিতে কয়েকটা বিষয় মাথায় রাখলে আমার মনে হয় সুবিধা হতে পারে। বলুন। প্রথমত, পোর্টফোলিও চেক বা নিজের পোর্টফোলিও পর্যালোচনা করাটা খুব জরুরি। মানে কি দেখব? নিজের পোর্টফোলিওটা ভালো করে খুঁটিয়ে দেখুন। যদি আজ লোকসান হয়ে থাকে তাহলে কারণটা কি? সম্ভবত স্মল ক্যাপ বা মিড ক্যাপ শেয়ারের খারাপ পারফরম্যান্সের কারণেই হয়েছে। এটা কিন্তু আপনার হোল্ডিংসের কোয়ালিটি বা গুণমান এবং অ্যালোকেশন বা বিভিন্ন ধরনের শেয়ারে বিনিয়োগের ভাগ পর্যালোচনা করার একটা ভালো সুযোগ। যেমন আপনার পোর্টফোলিও কি খুব বেশি স্মল ক্যাপ নির্ভর হয়ে পড়েছে? ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যীকরণ কি ঠিকঠাক আছে? নাকি সময় এসেছে একটু লার্জ ক্যাপ বা কোয়ালিটি মিড ক্যাপের দিকে নজর দেওয়ার? এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে। ঠিক। দ্বিতীয় টিপ? দ্বিতীয়ত, রিড বিয়ন্ড হেডলাইন্স বা শিরোনামের বাইরে গিয়ে দেখুন। যখন কোনো কোম্পানির Q2 রেজাল্টস বা ত্রৈমাসিক ফলাফল বেরোবে, শুধু লাভ বা লোকসান দেখব না। একদম না। দয়া করে শুধু হেডলাইন প্রফিট আফটার ট্যাক্স বা PAT, কর পরবর্তী লাভটা দেখেই সিদ্ধান্ত নেবেন না। একটু গভীরে যান। অপারেশনাল মেট্রিক্স যেমন কাস্টমার গ্রোথ, অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট, AUM গ্রোথ, নিউ লোন ডিসবার্সালস, বাজাজ ফাইন্যান্সের মতো। হ্যাঁ, বাজাজ ফাইন্যান্সের মতো। রেভিনিউ গ্রোথ ট্রেন্ডটা কেমন, ট্রেন্ডের মতো সেটাও লক্ষ্য করুন। এইগুলোই কোম্পানির আসল স্বাস্থ্য বোঝাতে সাহায্য করে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর তৃতীয়ত, ওয়াচ কি ট্রিগার্স বা মূল চালিকা শক্তিগুলোর ওপর নজর রাখুন। বাজারের পরবর্তী গতিপথ মূলত দুটো বিষয়ের ওপর নির্ভর করবে বলে মনে হচ্ছে। কি কি? এক, এফআইআই ফ্লোজের কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। তারা কি আজ কেনার পর আগামী দিনগুলোতেও কেনা বজায় রাখবে, নাকি এটা শুধু একদিনের ঘটনা? এই ধারাটা বজায় থাকে কিনা সেটা দেখতে হবে। আর 2, আগামী 12 নভেম্বর মানে পরশু ভারতের CPI বা মূল্যবৃদ্ধি সূচক এবং IIP বা শিল্প উৎপাদন সূচক সংক্রান্ত ডেটা প্রকাশিত হবে। দেশের অর্থনীতির হাল বোঝার জন্য এই ডোমেস্টিক ডেটা খুব গুরুত্বপূর্ণ হবে। টেকনিক্যাল লেভেল কিছু বলবেন? হ্যাঁ, টেকনিক্যালি
নিফটির জন্য এখন কি রেজিস্ট্যান্স বা বাধা রয়েছে 25,650, 25,700 জনে, যেটা আজ ভেদ করতে পারেনি। আর ইমিডিয়েট সাপোর্ট বা তাৎক্ষণিক সহায়তার জায়গা হলো 25,300, 25,350 জন। এই লেভেলগুলোর দিকে নজর রাখতে হবে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, মানে একটা ফাইনাল প্রভোকেটিভ থট আর কি। বলুন। আজকের বাজার আমাদের একটা জরুরি বিষয় মনে করিয়ে দিল, হেডলাইন ইন্ডেক্স বা প্রধান সূচক সবসময় ভেতরের আসল গল্পটা বলে না। ঠিক। প্রশ্নটা হলো, এই যে ডাইভারজেন্স বা বৈষম্য আমরা দেখলাম, একদিকে লার্জ ক্যাপ শেয়ারগুলো ভালো করছে, কিন্তু অন্যদিকে ব্রডার মার্কেট বা স্মল ক্যাপ শেয়ারগুলো স্ট্রাগলিং করছে, এই পরিস্থিতিটা কি আগামী দিনে আরও বাড়বে? এটা একটা বড় প্রশ্ন। কারেদের টাকা কি শুধু এই বাছাই করা কয়েকটি লার্জ ক্যাপ শেয়ারেই আটকে থাকবে, নাকি ধীরে ধীরে তা মিড এবং স্মল ক্যাপের দিকেও প্রবাহিত হবে? এই ডাইভারজেন্স কি বাজারের নতুন স্বাভাবিক চিত্র হয়ে উঠবে, নাকি এটা একটা সাময়িক ঘটনা এবং শীঘ্রই ব্রডার মার্কেট আবার ঘুরে দাঁড়াবে? এটা কিন্তু আগামী কয়েকদিনের জন্য একটা বড় প্রশ্ন হয়ে থাকলো। এটা নিয়ে অবশ্যই ভাবা যেতে পারে। সত্যি ভাবার মতো প্রশ্ন। আজকের এই অত্যন্ত বিস্তারিত এবং অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের উই লার্ন ইনভেস্টিংয়ের আলোচনা লগ্নিকারীদের বাজারের এই জটিল চরিত্র বুঝতে এবং নিজেদের কৌশল নির্ধারণে নিশ্চয়ই সাহায্য করবে। এটা স্পষ্ট যে এখনকার বাজারে শুধু সূচক দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটা যথেষ্ট নয়, আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন। অবশ্যই মনে রাখবেন, শেয়ার বাজারে বিনিয়োগ সর্বদা ঝুঁকির সাপেক্ষে। কোনো রকম বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আর্থিক উপদেষ্টার সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবেন। উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আবার কথা হবে পরের পর্বে। নমস্কার। নমস্কার।